বেসরকারি বাসের ভাড়া নিতে ইউপিআই পরিষেবা, ভাবনা চিন্তা মালিকদের। অপরাধের রাশ টানতে নতুন ডিএসপি পদ মামলায় কাজে গতির আশা পুলিশের। মুর্শিদাবাদে থাকবে কেন্দ্রীয় বাহিনী, স্বামী বিএসএফ ক্যাম্প গড়ার বিষয়ে বিবেচনার নির্দেশ হাইকোর্টের। কাঁটাতারের ওপারে আর চাষ করতে যাব না, বাংলাদেশ থেকে ফিরে বললেন আতঙ্কিত উকিল। বাজার হোক বা মিষ্টির দোকান কিংবা অটো হোক বা টোটো, সর্বত্রই এখন কিউআর কোডের মাধ্যমে দাম বা ভাড়া মেটানো হয়ে থাকে। সঙ্গে এক মুঠো ফোন থাকলেই হলো, টাকার ব্যাগের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। এখন কেনাকাটাও একেবারে ক্যাশলেস। তবে অন্যান্য জায়গায় অনলাইন পেমেন্টের সুবিধা পাওয়া গেলেও বেসরকারি বাসে এই পরিষেবা এখনও প্রায় অমিল। হাতে গোনা মাত্র কয়েকটি বেসরকারি বাস কিউআর কোডে ভাড়া মেটানোর সুযোগ রয়েছে। সব বেসরকারি বাসেই কি এই পরিষেবা থাকা উচিত, এই নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাবিভক্ত বাস মালিকেরা। সরকারি ও বেসরকারি বাসে স্মার্ট টিকিটিং ব্যবস্থা চালু করার ক্ষেত্রে 2023 সালে একটি সংস্থার পক্ষ থেকে পরিবহন দপ্তরে প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। তাছাড়া চলো নামক একটি অ্যাপ কয়েকটি বেসরকারি বাসে এই ব্যবস্থা চালুও করেছিল, কিন্তু সেই সুবিধা হাতে গোনা মাত্র কয়েকটি বাসে চালু হয়েছিল, আর তারপরে চলো অ্যাপটি রাজ্যে বন্ধ হয়ে যায়। এরপর বাকি বাসে একই অবস্থা বিস্তার করার বিষয়টিও মাঝপথে থমকে যায়। একইভাবে ইউপিআই এর মাধ্যমে ভাড়া মেটানোর বিষয়টিও আটকে রয়েছে। অথচ বাস কর্মীদের একাংশের অভিযোগ, খুচরো নিয়ে ঝামেলা প্রায় রোজই লেগে থাকে। অনেক সময় যাত্রীরা 10 টাকার টিকিটের জন্য 100 বা 500 টাকার নোট দেন আর বলেন খুচরো নেই। তাছাড়া 10 বা 20 টাকার নোটের জরাজীর্ণ অবস্থা নিয়েও মাঝে মধ্যে যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের তুমুল ঝামেলা বেঁধে যায়। এই সুযোগে অনেক যাত্রী টাকা না মিটিয়েই নেমে যান, কন্ডাক্টরেরও কিছু করার থাকে না। তাই এইসব ঝামেলা থেকে নিজেরা রেহাই পেতে এবং যাত্রীদের মুক্তি দিতে বেশ কিছু বেসরকারি বাস মালিক আবারও কিউআর কোডে তালা নেওয়ার পরিষেবা চালু করছেন। বাসের একেবারে সামনে বা যাত্রীদের সিটের উপরে লাগিয়ে রাখছেন কিউআর কোড। যাত্রীরা খুব সহজেই সেটাকে স্ক্যান করে এক নিমেষে মিটিয়ে দিতে পারছেন ভাড়া। সম্প্রতি বিগ গার্ডেন থেকে বারাসাত রুটের 8টি বাসে এই পরিষেবা চালু হয়েছে। এছাড়াও বাঙ্গুর এভিনিউ থেকে সাপুরজি রুটের KB 16 বাসেরও এই ডিজিটাল মাধ্যমে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। আবার ধামাখালী থেকে বারাসাত রুটের বাস DN 16/1, মৌরিগ্রাম থেকে সল্টলেক বাসের মিনি বাস নম্বর 20A, রুইয়া পূর্বপাড়া থেকে হাওড়া রুটের 56 নম্বর বাস, বারাসত থেকে হাতরাগাছি রুটের বেশ কিছু বাসে এই পরিষেবা চালু করা হয়েছে। একই পরিষেবা মিলছে বেলেঘাটা EM বাইপাস থেকে কলেজ মোড়ের বেশ কিছু বাসে, যদিও দূরপাল্লার একাধিক বাসেও রয়েছে এই ব্যবস্থা। জাল টাকা হোক কিংবা মাদক, জেলা জুড়ে বাড়ছে অপরাধ। তাই অপরাধের রাশ টানতে মালদা জেলায় আরও একজন ডিএসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। ইতিমধ্যে জেলা পুলিশের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। কোন ডিএসপির উপর কোন কাজের দায়িত্ব থাকবে তাও ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাজের সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মালদা জেলায় রয়েছে প্রায় 172 কিলোমিটার ইন্দো বাংলা সীমান্ত, আর এর মধ্যে রয়েছে জল সীমান্ত। এই বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমান্তের বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এছাড়াও জেলার উত্তর ও পশ্চিম দিকে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড সীমান্ত। দীর্ঘ বছর ধরে এই জেলাকে জাল নোট ও মাদক কারবারের করিডোর হিসাবে ব্যবহার করে আসছে দুষ্কৃতীরা। মাঝে মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও রয়েছে বেআইনি অস্ত্র, গবাদি পশু পাচারের মতো অপরাধ। এসবের উপর ভিত্তি করে মাঝে মধ্যে জেলার বিভিন্ন অংশে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটে। এমনকি ভিন রাজ্যে দুষ্কৃতীরা ওই জেলায় ডাকাতি চালিয়ে যায় বলে অভিযোগ। যে কোনো ধরনের অপরাধ মোকাবেলায় সচেষ্ট রয়েছে জেলা পুলিশ। সেই কারণেই জেলায় দুষ্কর্ম চালিয়ে যাওয়া ভিন রাজ্যে দুষ্কৃতীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এবার জেলার আইন শৃঙ্খলা আরও মজবুত করতে নতুন একজন ডিএসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। নতুন ডিএসপি পদে দ্রুত একজন অফিসার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। এই মুহূর্তে সেই জেলায় 4 জন ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। ডিএসপি হেডকোয়ার্টার, ডিএসপি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, ডিএসপি ডিবি এবং ডিএসপি ট্রাফিক রয়েছেন 2 জন ডিএসপিও। তাদের একজন চাঁচল মহকুমা ও একজন কালিয়াচকের দায়িত্ব সামল দিচ্ছেন। এদের মাথায় রয়েছেন 2 জন অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার এবং রুরাল। এবার ডিএসপি পদটি তৈরি করা হলো। জানা যাচ্ছে এই পদে দায়িত্ব দেওয়া হচ্ছে এক সত্তারকে। জেলা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে ডিএসপি সাইবার থানা ক্রাইম মনিটরিং গ্রুপ, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল এবং ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর দায়িত্বে থাকবেন। ডিএসপি পুলিশ লাইনের সঙ্গে সামাল দেবেন মানিকচর, বুথনি, ইংরেজ বাজার থানা। পণ্য কালোবাজারি দেখাশোনার পাশাপাশি গাজল ও বামুনগোলা থানা এলাকায় দেখভালের দায়িত্বে থাকবেন ডিএসপি। জেলার ট্রাফিক ব্যবস্থা দেখাশোনার পাশাপাশি ডিএসপি মালদা হবিবপুর থানার কাজকর্ম দেখাশোনা করবেন। পুলিশ অফিস, পুলিশ কোর্ট, মহিলা থানা, কন্ট্রোল রুম সহ মোট 7টি বিষয়ের দায়িত্বে থাকবেন ডিএসপি কোয়ার্টার। মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিজামের শহরে হিংসার ঘটনায় সেইটা কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 3 সদস্যের কমিটি এদিন রিপোর্ট জমা দিয়েছে উচ্চ আদালতে। রিপোর্টে 142টি ঘটনার কথা জানিয়েছে কমিটি। সেখানে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি
রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের আক্রান্ত মানুষরা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন, তবে এখনও তাদের উদ্বেগ কমেনি। প্রশাসনকে সেই দিকে নজর দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি শামশেরগঞ্জ একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করার আবেদনও বিবেচনা করতে চলেছে আদালত। এ বিষয়ে সমাজ মাধ্যমে যাতে গুজব ছড়ানো না হয় সেটাও দেখার নির্দেশ দিয়েছে রাজ্যকে। মামলাকারী তরফে আইনজীবী বিহবল ভট্টাচার্য এতদিন বলেন, বিরোধী দলনেতা ওই এলাকার বেশ কিছু মন্দির সংস্কার করে দিয়েছেন। এলাকার মানুষ এখনো ভয়ে রয়েছেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে আপত্তি জানিয়ে বলেন, কোনো মন্দির ভাঙচুর করা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কিন্তু রাজনৈতিক নেতা খালি হিন্দু হিন্দু করে সমস্যা সৃষ্টি করছে। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল একদিন জানান, যে সমস্ত ব্যক্তিরা ঘর ছাড়া হয়েছিলেন তারা এখনও ত্রিপলের নিচে বাস করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। তবে তার এই বক্তব্য খারিজ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, 1000-এরও বেশি সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, 82টি পরিবারকে ফিরিয়ে আনা হয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, 300টি আক্রান্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ পিতা পুত্রের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত বা সিট গঠন করে তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলা এদিন ছেড়ে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ। মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে, তিনি পরে সিদ্ধান্ত নেবেন কোন বেঞ্চে এই মামলার ফের শুনানি হবে। পেহেলগামে জঙ্গি হামলার পরের দিন পাকিস্তানের হাতে বন্দী হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। দিনটা ছিল 23শে এপ্রিল। কোচবিহারের উকিল বর্মন অবশ্য এই ঘটনার 7 দিন আগে বন্দী হন বাংলাদেশের হাতে। বুধবার সকালে যখন জানা গেল পূর্ণমকে ছেড়ে দিয়েছে পাকিস্তান, হতাশা আরও একটু বেড়ে গিয়েছিল শীতলকুচির বর্মন বাড়িতে। কিন্তু সেই হতাশা স্থায়ী হয়নি দীর্ঘক্ষণ। মাঝরাতে আনন্দের আলো জ্বলে ওঠে বর্মন বাড়িতেও, কারণ উকিল বর্মনকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ, আর তারপর রাতেই তাকে বাড়িতে পৌঁছে দেয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও পূর্ণম আর উকিলের গল্পটা পুরো আলাদা। পূর্ণম ছিলেন পাকিস্তান সীমান্তে বিএসএফ জওয়ান। কাঁটাতারের ওপারে চাষ করতে যাওয়া কৃষকদের দেখভাল দায়িত্ব পালন করার সময় তাকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স। তাকে ছাড়ানো নিয়ে টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত, আর তারপর পাকিস্তানের ড্রোন মিসাইল হামলা জবাবে টানা 3 দিন ধরে পাল্টা জবাব দেয় ভারতের বায়ুসেনা। ফলে হুগলির রিসরায় পূর্ণমের বাড়িতে উৎকণ্ঠা ছিল মারাত্মক। এই পরিস্থিতিতে পূর্ণম আদৌ ফিরে আসবেন কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সংশয় শীতলকুচির বর্মন পরিবারেও ছিল, কারণ গত বছর আগস্টের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতো মসৃণ নেই। তবে যেহেতু যুদ্ধ পরিস্থিতি দুই দেশের মধ্যে নেই, তাই আশার আলো ক্ষীণ হলেও ছিল। সেই আশার আলো উজ্জ্বল হয় বুধবার। গতকাল রাতে বাংলাদেশের তরফে বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের 157 নম্বর ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হয় উকিল বর্মনকে, আর তারপর স্বাস্থ্য পরীক্ষা করে বিএসএফ। তারপর রাতেই বাড়ি পৌঁছে দেওয়া হয় তাকে।